বোলপুর গ্রামে গণেশ নামে এক ব্যক্তি বাস করত। পরিবারে ওর স্ত্রী মাধুরী, 7 বছরের ছেলে মনু আর 6 বছরের মেয়ে পিঙ্কি থাকত। গণেশ একজন কৃষক ছিল যে নিজের ক্ষেতে মটরের চাষ করত, আর মটর বেচেই সে সংসার চালাত। যদিও ওদের উপার্জন খুব একটা বেশি ছিল না, কিন্তু দারিদ্রতার মধ্যেই ওরা সুখী ছিল। তারপর একদিন, বাবা, আমার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, মা সেলাই করে দিয়েছে, আবার ছিঁড়ে গেছে। দাদার পুরনো ব্যাগ ছিল তো, তাই ছিঁড়ে গেছে। আমাকে একটা ব্যাগ কিনে দাও না, স্কুলের সবাই আমাকে নিয়ে মজা করে। আমার মায়ের নতুন ব্যাগ চাই। ঠিক আছে, এইবার ফসল বিক্রি হলে যে টাকা পাবো তা দিয়ে তোর জন্য নতুন ব্যাগ নিয়ে আসবো। তুই শুধু লেখাপড়া করে নিজের বাবার নামটা উজ্জ্বল কর মা। আচ্ছা বাবা, তুমি ওকে নতুন ব্যাগ দেবে, আর আমি যে কবে থেকে চাইছি নতুন ব্যাট। চুপ কর বেয়াদব, ও কাজের জিনিস চাইছে আর তুই ফালতু জিনিস চাইছিস। বয়সে তোর থেকে কম, কিন্তু বুদ্ধি বেশি, বুঝলি? তুমি ওদের এইসব কথা বাদ দাও তো, তাড়াতাড়ি ওদেরকে স্কুলে ছেড়ে আসো। আকাশে কিন্তু মেঘ জমছে, বৃষ্টি এসে গেলে আমাদের কাছে ছাতাও নেই। হ্যাঁ চলো বাচ্চারা, তাড়াতাড়ি চলো। মাধুরী, আমি ওদেরকে ছেড়ে একেবারে খেতে চলে যাবো, বুঝলে? তুমিও কাজটা সেরে তাড়াতাড়ি চলে এসো, বুঝলে? এবছর মটরের ফলন খুব ভালো হয়েছে। ভগবান চাইলে এবার নতুন ছাতা আর ব্যাগ দুটোই কিনবো, আর নতুন ব্যাটটাও বাবা। এই বেয়াদব শোধরাবে না, চল। গণেশ দুজনকে স্কুলে ছেড়ে নিজের কাজে চলে যায়, আর মাধুরীও বাড়ির সব কাজ সেরে জমিতে চলে আসে। তারপরে একসাথে কাজ করতে লাগে। ওরা দুজনে সারাদিন এইভাবেই জমিতে কাজ করতে থাকতো। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর, বুঝলে মাধুরী, মটর তৈরি, কালই সবগুলোকে তাহলে এবার তুলতে হবে। ঠিক বলেছ গো, চলো এবার বাড়িতে যাই। দুজনে বাড়ির দিকে ফিরছিল, তখনই রাস্তায় ওদের সাথে বাড়িওয়ালার দেখা হয়। কিরে ভাই গণেশ, কোথায় মুখ লুকাচ্ছিস? ভুলে গেছিস এ মাসের টাকা কিন্তু তোর বাকি আছে এখনো। কবে দিবি? আপনি আমাকে আর কয়েকদিনের সময় দিয়ে দিন মালিক, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সে তো তোকে দিতেই হবে, নাহলে তোকে তোর পরিবার সমেত ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবো। না না, দয়া করে আমাদের কয়েকটা দিন আর সময় দিন। আরে রানী, তুই যখন বলছিস তাহলে যা, আরো কদিন দিলাম। এই বলে ঘনশ্যাম সেখান থেকে চলে গেল। মাধুরীকে দেখতে খুবই সুন্দর ছিল, তাই ওকে দেখলে অনেকেরই মাথা ঘুরে যেত। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই টাকলুটার মাথায় জুতো তুলে মেরে দিই। কোনো ধ্যান ধারণা নেই কি করে একটা মহিলার সাথে কথা বলতে হয়। ছাড়ো না, তুমি তো জানোই ওর স্বভাব। এরপর স্বামী স্ত্রী বাড়িতে ফিরল। তারপর সবাই খাবার খেয়ে ওরা এই আশায় ঘুমিয়ে পড়ল যে কালকে ওদের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। মাঝরাতে হঠাৎ আকাশে মেঘ জমল, আর তার থেকে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে শিলাবৃষ্টি হতে লাগলো। আর এই শিলাবৃষ্টিতে ওদের সমস্ত মটর শেষ হয়ে গেল। পরের দিন বৃষ্টি থামলে ওরা জমিতে গিয়ে দেখে যে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। গণেশ এই অবস্থা দেখে জমিতে বসে কাঁদতে শুরু করলো। হে ভগবান, আমাদের জীবন তো শেষ হয়ে গেল, তুই আমাদের সাথে এমন কেন করলি? এবার আমি আমার বাচ্চাদের কি দেব? মাধুরী খুবই সহনশীল ছিল, তাই সে গণেশকে আশা দিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। শোনো, প্রকৃতির সাথে কেউ পারবে না, তাই যা ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। আর তুমি মন ভাঙবে না, ভগবান যখন এইসব করেছেন তখন আমাদের জন্য ভালো কিছু ভেবেই রেখেছেন। নিজের ফসল খারাপ হওয়ার জন্য গণেশ পুরোপুরি ভেঙে পড়ে। আর সপ্তাহখানিক পর ঘনশ্যাম বেশ কিছু গুন্ডা নিয়ে ওদের বাড়িতে আসে। এখন তো তুই শেষ, পুরো বরবাদ। তাই তুই আমার ঘরের ভাড়ার তো দিতে পারবি না, তাই বউ পরিবারকে নিয়ে বেরিয়ে যা, ভাগ এখান থেকে। এমনটা করবেন না মালিক, বাইরে এত ঝড় বৃষ্টি, আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? দয়া করুন। তুই তোর বাচ্চা কাচ্চাকে নিয়ে যেখানে খুশি যা। হ্যাঁ, কিন্তু রানী, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আমি তোমাকে খুশিই রাখবো। আর একবার যদি তোর মুখ থেকে এই কথা শুনি, তাহলে জুতো দিয়ে এমন পেটাবো না, তোর মাথায় যে কটা চুল আছে সেটাও থাকবে না। আর তুই কি আমাদের ঘর থেকে বার করবি? আমরা নিজেরাই চলে যাচ্ছি। মা, আমি বলি কি, এর চোখে না এই লঙ্কার গুঁড়োটা পুরো ঘষে দাও। তোকে তো... সাবধান, যদি আমার বাচ্চাদের গায়ে হাত দিতে আসিস না, দুটো হাত ছিঁড়ে এমনভাবে ছুঁড়ে ফেলবো না, একটা পড়বে কাশ্মীরে আর একটা কন্যাকুমারিকায়। এই বলে ওরা ওখান থেকে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আবার জোরে জোরে বাতাস বইতে লাগলো, আর তার সাথে বৃষ্টিও শুরু হলো। বৃষ্টিতে ভিজে ওরা জঙ্গলের দিকে এগিয়ে চলল।
যেখানে ওরা একটা গুহা দেখতে পেল, আর ওরা ওখানেই থাকতে লাগলো। বাইরের বৃষ্টি আর পেটে খিদে নিয়ে যেমন তেমন করে ওরা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বৃষ্টি থেমে যায়। মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। আমি নিজের সাথে একটু আটা নিয়ে এসেছি, ওই দিয়ে রুটি বানিয়ে ওদের খেতে দিই। হ্যাঁ, এটাই করি। ঠিক আছে মাধুরী, আমি দেখি কোনো কাজ পাই কিনা। সন্ধেবেলা গণেশ খালি হাতে ফিরল। কোথাও কাজ পেলাম না মাধুরী। আমি তো বুঝতে পারছি না বাচ্চাদের কি খাওয়াবো। আমরা দুজন তো না খেয়ে থেকেও নেব, কিন্তু এরা দুজন না খেয়ে কি করে থাকবে? তখনই মাধুরী নিজের গলার রূপোর চেনটা গণেশকে দেয়। এটা দিয়ে একটু আটা নিয়ে এসো। কিন্তু মাধুরী, এটা তো তোমার মার শেষ স্মৃতি। হ্যাঁ, কিন্তু একজন মাকে তার বাচ্চাদের জন্য এটা আজকে বিক্রি করতেই হবে। এখন বেশি আর ভেবো না, যাও। এরপর গণেশ গেল দোকানে আটা আনতে, আর মাধুরী গেল তাদের জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মটর তুলে আনতে। ফিরে এসে ওগুলো ধুয়ে ও তেলে ভেজে নেয়, আর মশলাটা ভেজে ওই ভাজা মটরগুলো ওর মধ্যে দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল ভাজা মটরের তরকারি। তারপর সবাইকে খেতে দিল। কিন্তু খাবারটা মুখে দিয়েই সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কি হয়েছে, তরকারি ভালো হয়নি বুঝি? মা, ভালো না, খুব ভালো হয়েছে। সত্যি মাধুরী, এত ভালো সবজি তো আমরা কখনো খাইনি। আমরা কেন, কেউই কখনো খাইনি। তুমি এটা কোথার থেকে বানানো শিখলে? কোথাও থেকে শিখিনি। কালকে ওই নিজের জমিতে গেছিলাম, সেখান থেকে যা মটর পেয়েছি সেগুলোকে রোদে শুকিয়ে তেলে ভেজে নিয়েছি। কিন্তু এটা সত্যিই খুব দারুণ হয়েছে। যদি তুমি এটা বানিয়ে একটা ঠেলা দাও তাহলে কিন্তু অনেক উপার্জন হবে। সত্যি? তাহলে তো আর ভাবনারই কিছু নেই, আজকে থেকেই শুরু করব। সবজি তো অনেকটাই বেঁচে আছে, দাঁড়াও আমি কয়েকটা পুরি বানিয়ে দিই। তুমি হাঁড়িতে সবজি আর একটা কৌটোতে পুরিগুলো নিয়ে নেবে, আর আমি পাতা দিয়ে থালাবাটি বানিয়ে দিচ্ছি। চলো দুজনে একসাথেই যাই। সবকিছু প্রস্তুত করে ওরা বাজারে চলে গেল। ভাজা মটরের সবজি আর পুরি নিয়ে নাও। হ্যাঁ, ভাজা মটরের সবজি, এটা তো প্রথমবার শুনলাম। তা প্লেট কত? দাদা, 30 টাকা। আচ্ছা, তাহলে দিয়ে দিন। এরপরে মাধুরী ঝটপট করে ওনাকে 1 প্লেট পুরি আর সবজি দিল। আর সত্যি মাধুরীর পুরি আর সবজি খেয়ে ওখানে আস্তে আস্তে ভিড় লেগে গেল। কি দারুণ খেতে সবজিটা। আমি কালকে মন্দিরের বাইরে প্রসাদ বিতরণ করব। আপনারাই এই সবজিটা দেবেন। এই নিন 30,000 টাকা অ্যাডভান্স। প্রথম দিনে বড় অর্ডার পেয়ে দুজনে খুব খুশি হয়। পরের দিন মাধুরী ভোগ প্রসাদের জন্য ওই রকমই পুরি আর তরকারি বানিয়ে দেয়, আর ওই প্রসাদ সবারই খুব পছন্দ হয়। এরপর ওরা নিজেদের ঠেলা কিনে ওতে পুরি আর তরকারি বিক্রি করতে লাগলো। এইভাবেই অনেক অর্ডার আসতে লাগলো, আর ওরা অনেক টাকা রোজগার করতে লাগলো। এরপর গণেশ আবার তার জমিতে মটরের চাষ করতে লাগলো, আর ওই মটর দিয়েই তেলে ভাজা মটরের তরকারি আর পুরি বিক্রি করতে লাগলো। আর আজকে ওদের কাছে সব কিছু ছিল। নিজেদের একটা বড় বাড়ি, গাড়ি, পিঙ্কির নতুন ব্যাগ, মনুর নতুন ব্যাট, আর সবার জন্য ছাতা। এই কাহিনীটি হলো এমন একটি গরিব মেয়ের, যার ঘর তো খুবই ছোট, কিন্তু তার মন ভীষণ বড়। মালতী, আমি যাচ্ছি। আরে দাঁড়াও, খাবারটা তো খেয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। বলো, সারা পৃথিবীর লোককে খাবার খাওয়াচ্ছ, আর নিজের জন্য সময় নেই? এটা তুমি ঠিকই বললে বৌমা। দেখুন না বাবা, খাবার খাওয়া নিয়ে ওর কোনো হুঁশই নেই। আমার তো মনে হয় সবাইকে খাবার দিতে দিতে ও নিজের খাওয়ার কথাটা যেন ভুলেই গেছে। আরে তুমি থামো এবার, আমি এতটা অসতর্ক নই। ভাই, আমিও মানুষ, আমারও খিদে পায়। তাই দুপুরে যখনই আমি সময় পাই আমি আমার খাওয়ার খেয়ে নিই। রাকেশ আর মালতী ছিল স্বামী স্ত্রী, আর শ্যামলাল ছিল রাকেশের বাবা। রাকেশ আর মালতী বয়স্ক শ্যামলালের খুবই খেয়াল রাখত। রাকেশ শহরে রাস্তার ধারে ঠেলাগাড়িতে ভাত তরকারির দোকান দিত, আর মাত্র 30 টাকা প্লেটে সবাইকে ভরপেট ভাত তরকারি খাওয়াতো। রাকেশের তৈরি রান্নার দারুণ স্বাদ ছিল, আর সে খুব মন দিয়ে রান্না করত। তাই প্রত্যেকদিন তার দোকান খোলার আগেই গ্রাহকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। একদিন সন্ধ্যাবেলাতে, শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো না, কি ব্যাপার? বলছি, আমাদের দোকানে এত লোকে খেতে আসে, কিন্তু তাও বেশি টাকাই জমছে না আমাদের। খুব জোর করে একটা প্লেটে ওই 4 কিংবা 5 টাকা থাকে, তার উপরে তুমি 30 টাকাতে সবাইকে ভরপেট খাবার দাও।
তুমি জানো, কালকে আমি বাজারে একটা দোকান দেখলাম আমাদেরই মতো, ভাত ডাল বিক্রি করছে পুরো 50 টাকা প্লেটে। তো তোমার কি মনে হয় না যে আমাদের খাবার প্লেটের দামটা এবার একটু বাড়ানো দরকার? তুমি 50 টাকার ভাত তরকারি খেয়েছিলে, তাই না? না না, খিদে তো পেয়েছিল, কিন্তু অত দামি ডাল তরকারি কে খাবে? ব্যাস, পেয়ে গেলে না তুমি তোমার প্রশ্নের উত্তর। ওই বিরজু এত দামি ভাত তরকারি দেয় যে কেউ একবার যদি ওর কাছে খেয়ে নেয় না, সে দ্বিতীয়বার আর ওমুখ হয় না। আর ওদের মধ্যে বেশিরভাগ লোক আমার কাছেই খেতে আসে। আর আমি এটাও শুনেছি যে ওই যে বিরজু আছে না, ও তেল মশলা খুব নিম্নমানের ব্যবহার করে। আর দেখো আমরা কত ভালো কোয়ালিটি তেল মশলা ব্যবহার করি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি টাকাটা একটু বাড়াও। লোকেরা তোমার হাতের রান্না পছন্দ করে, তাই দাম বাড়ালেও লোকেরা তোমার কাছেই আসবে খেতে। মালতী, আমি যে কম পয়সায় খাবার বিক্রি করি তার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু পয়সা উপার্জন করা নয়, এটা যে একরকমের জনসেবা গো, যাতে গরিব মানুষরা কম পয়সায় পেট ভরে খেতে পারে, বুঝলে? আর দ্বিতীয়ত আমাদের ব্যবসা তখন ভালোই যাচ্ছে। যখন দেখবো সেরকম কোনো সমস্যা হচ্ছে তখন 5-10 টাকা বাড়িয়ে দেবো, আর তখন এটা তখন দেখা যাবে, ঠিক আছে? রাকেশের কথা শুনে মালতী আর কিছুই বলল না, কেননা কোথাও না কোথাও রাকেশের কথাটাই তার ঠিক মনে হচ্ছিল। তাই দ্বিতীয়বার সে এই কথাটা আর বলল না। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন হঠাৎ করে এমনটা হলো যেন মালতীর মাথায় আকাশ ভেঙে পড়ল। দোকানে কাজ করতে করতে হঠাৎই রাকেশের বুকে যন্ত্রণা শুরু হয়, আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই খবরটা মালতী শোনামাত্রই রাকেশকে নিয়ে হসপিটালে পৌঁছায়। মালতী আর শ্যামলাল তাদের সমস্ত জমাপুঞ্জি রাকেশের চিকিৎসায় ব্যয় করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রাকেশ মারা যায়, আর এক মুহূর্তেই সবকিছু বদলিয়ে যায়। এখন সংসার চালানোর সমস্ত দায়িত্ব মালতীর কাঁধে এসেছিল, কিন্তু সে তো রান্না ছাড়া আর কিছুই পারত না। আর রাকেশের দোকান তো ছিলই, তাই মালতীই এখন সেটা সামলাচ্ছিল। দিদি, আপনি কি রাকেশদার বউ নাকি? হ্যাঁ দাদা, বলুন কি হয়েছে? না কিছু না, ওনার বিষয় শুনে একটুখানি খুব খারাপ লাগলো। খুবই সৎ আর সহৃদয় ব্যক্তি ছিলেন উনি। আমি ওনার ঠেলাগাড়ি থেকে প্রায় রোজই ভাত তরকারি খেতাম, আর মাসের শেষে এসে ওনাকে একবারে টাকাটা দিয়ে যেতাম। তাই এবার যখন টাকা দিতে আসলাম তো দেখলাম ওনার ঠেলা এখানে নেই। তারপর যখন আশেপাশে থেকে ওনার বিষয়ে জিজ্ঞেস করলাম তখন সব জানতে পারলাম। দিদি, এটা ওই গত মাসের 900 টাকা, আপনি এটা রেখে দিন কেমন? আচ্ছা চলি। এই বলে লোকটি মালতীকে টাকা দিয়ে চলে যায়। টাকা পেয়ে মালতী একটু শান্তি পেয়েছিল, কারণ এই টাকা দিয়েই সে কদিনের চাল ডাল সবজি সব কিনতে পারবে। এভাবেই কদিন কাটার পর মালতী দোকান চালাতে অভ্যস্ত হয়ে পড়ে। তারপর একদিন যখন মালতী তার দোকানে ভাত তরকারি বিক্রি করছিল, তখন সে দেখল যে রাস্তার ওপাশে একটি গাছের নিচে একজন যুবক অনেকক্ষণ ধরেই বসে আছে, কিন্তু সে না কারো অপেক্ষা করছিল আর না কোথাও যাচ্ছিল। মালতী কাজের মাঝেই তাকে লক্ষ্য করছিল। এরপর দুপুরে ছেলেটি মালতীর কাছে এসে বলে, বলছিলাম যে দিদি, খাওয়ার কি কিছু বেঁচে আছে? হ্যাঁ দাদা, ভাত তো আছে, কিন্তু তরকারি খুবই কম। বলো। কোনো ব্যাপার না দিদি, আপনি আমার জন্য অন্তত 1 প্লেট বানিয়ে দেবেন? হ্যাঁ, কিন্তু তরকারি ছাড়া খাবে কিভাবে? আমি শুধু ভাত খেয়ে নেবো দিদি। আসলে আমার কাছে তো পয়সা করে নেই তেমন, ওই শুধু 10 টাকাই আছে, তাই বলছিলাম। কোনো ব্যাপার না, তুমি 10 টাকাই দিও। এই বলে মালতী সেই ছেলেটির জন্য একটি প্লেটে শুকনো ভাত বাড়ল, আর ঠেলা গাড়ির নিচে থেকে একটি ডালের কৌটো বার করলো, যে ডালটি সে বানিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই কৌটো থেকেই অর্ধেক ডাল বার করে প্লেটে দিয়ে মালতী ছেলেটিকে খেতে দেয়। ছেলেটিকে খেতে দেখে মালতীর রাকেশের কথা মনে পড়ল, আর সে ভাবল আজকে রাকেশ বেঁচে থাকলে তাকে দেখে কতই না খুশি হতো। এভাবেই কিছুদিন কেটে যায়, আর সেই ছেলেটি প্রত্যেক দিন বিকালবেলাতে মালতীর দোকানে আসতো, আর যেটুকু খাবার বেঁচে থাকতো সেটুকু খেয়েই নিজের দিন কাটাতো, আর বদলে মালতীকে 10 টাকাই দিতে পারত। আসলে ছেলেটি ছিল খুবই গরিব, তাই মালতী তাকে কিছু বলতেও পারত না। এভাবেই একটা বছর কেটে যাওয়ার পর একদিন, আরে মদন, কোথায় ছিলে? এই নাও, আজকে ভাত আর পালং শাকের তরকারি করেছি। ওই বাড়িতে পুজো ছিল, তাই পুরোহিতের জন্য বানিয়েছিলাম, আর তোমার জন্যও নিয়ে এলাম। আর এর জন্য টাকা দিতে হবে না, বুঝলে? এটা দিদির বাড়ির খাবার, দোকানের নয়। মালতীর কথা শুনে মদন জোরে জোরে হাসতে লাগলো, আর খাবার খেয়ে মালতীকে বলল, আচ্ছা দিদি, আসি তাহলে। আশীর্বাদ করো, কাল আমার পরীক্ষা আছে। যদি পাশ করে যায় দিদি তাহলে আবার আসবো, আর যদি ফেল করে যায় তাহলে আর আসবো না, গ্রামে ফিরে যাব। তারপরে গ্রামে ফিরে বাবার সাথে নয় খেতেই কাজ করব। আরে এমন কেন বলছো? দেখো, তুমি ভালো নাম্বার নিয়ে পাশ করবে। যাও, ভালো থেকো।
সেখান থেকে যাওয়ার সময় মদনের চোখে জল ছিল, আর মালতীরও এটা দেখে কষ্ট হচ্ছিল। তারপর 3 বছর কেটে গেলেও মদন আর ফিরে আসেনি। মালতীর দোকানে অনেক গ্রাহক বেড়ে গেছিল বলে শ্যামলালও দোকানে আসতো মালতীকে সাহায্য করার জন্য। তারপর একদিন একটা চকচকে সরকারি গাড়ি মালতীর দোকানের সামনে থামলো, আর তারপর গাড়ি থেকে একটি পুলিশ নেমে পেছনের দরজা খুলে দিল, আর গাড়ি থেকে নেমে এলো জেলার নতুন কালেক্টর মদন শর্মা। মদন এগিয়ে এসে মালতী আর শ্যামলালের পা ছুলো, যা দেখে সেখানের সবাই অবাক হয়ে গেছিল। আরে মদন, এত বছর পর, আর এই গাড়িটা, আরে মনে হচ্ছে তো। হ্যাঁ দিদি, আমি ইউপিএসসি পাশ করে গেছি, এখন আমি এখানকার নতুন কালেক্টর। বাকি কথা দিদি সব পরে হবে, এখন তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার বেশ কিছু জরুরি কাজ আছে। এরপর মদন মালতী আর শ্যামলালকে তার গাড়িতে বসিয়ে তার অফিসে নিয়ে এলো। দিদি, আমি তোমার বিষয়ে মন্ত্রী মহাশয়ের সাথে কথাও বলেছিলাম, আর উনি আমার কথাও শুনেছেন, আর উনি বাসস্ট্যান্ডের কাছে তোমার জন্য একটা জায়গাও দেখেছেন, যেখানে পরিষ্কার জল, পাখা, বাথরুম সবকিছুরই সুব্যবস্থা আছে, আর সাথে সরকার তোমাকে প্রয়োজনীয় সামগ্রীও দেবে, আর কাজে তোমায় সাহায্য করার জন্য 2টো লোকও দেওয়া হবে। তোমাকে শুধু ওদের দিয়ে সুস্বাদু খাবার বানাতে হবে, আর 10 টাকায় প্রত্যেক কটা গরিবকে খাওয়াতে হবে, ঠিক যেমন আমাকে খাওয়াতে। মদনের কথা শুনে মালতী কিছুই বলতে পারল না। তার চোখে যে খুশির জল ছিল সেটা মুছে সে মদনের মাথায় হাত রেখে বলে, এবার টাকা বের করো তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু কেন দিদি? এত বড় মানুষ হয়ে গেছো, আর এখন আমার দোকানের শেষ খাবারটা ফ্রিতে খাবে নাকি? Thanks for watching.